আমি এসে উপস্থিত হয়েছি নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে। কলকাতা কথকতা এবং নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের যৌথ উদ্যোগে আজকে এখানে আয়োজিত হয়েছে এক প্রদর্শনী। উত্তম কুমার এর জন্ম শতবর্ষ উপলক্ষে আজকে এই প্রদর্শনী, নাম শুধুই উত্তম। আজকে এই প্রদর্শনীতে আমরা দেখব মহানায়কের জীবন, কর্ম ও সিনেমা পোস্টারের বিভিন্ন স্মৃতিচিহ্ন। সম্মানিত পদে নিমন্ত্রিত রয়েছেন অনেক গুণী ব্যক্তিরা, অনেক ব্যক্তিত্বরা আসছেন এখানে। তার সাথে আছেন বিভিন্ন গবেষকরা, আছেন আমাদের সাধারণ মানুষেরাও। দেখতে থাকুন আমাদের সাথে। আসলে এবার আমরা ভেতরে যাই। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। পরো পরো মালা পরো, সাজো আমারই এ পুষ্পহারে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। আর দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনের ছাপ। তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ। খুব সংক্ষেপে আমাদের যে উদ্বোধন অনুষ্ঠান ছাড়বো। আমরা প্রাথমিকভাবে আমাদের পুষ্পার্ঘ মাধ্যমে, অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেছি। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে কলকাতা কথকতা আজকে 10 বছরে পদার্পণ করেছে। 10টা বছর দীর্ঘদশ ভাবে আমরা প্রদর্শনী করে গেছি। কলকাতা কথকতার সঙ্গে কলকাতার বিখ্যাত সম্রাটরা যুক্ত আছেন, যাদের জন্য আজকে আমরা এই অনুষ্ঠান করতে পারছি, এই প্রদর্শনী করতে পারছি। মহানায়ক উত্তম কুমারের উপরে যে প্রদর্শনী আমরা করেছি, এর আরো অনেক জিনিস আমাদের কাছে আছে, কিন্তু আমরা এখানে নানাভাবে সেগুলো রাখতে পারিনি। আমরা প্রাথমিকভাবে ছোট কয়েকজনকে রেখেছি, আরো কয়েকজন মানুষ আমাদের পুরো মানুষ দাঁড়িয়ে আছেন, আমরা তাদের আবার করে রাখবো। আমরা প্রথমে আমাদের সংস্থার সভাপতি শ্রী চিরঞ্জিত চক্রবর্তীকে অনুরোধ করবো কিছু কথা বলার জন্য। তার আগে আজকে এই অনুষ্ঠান করতে যাদের সহায়তা আমরা পেয়েছি তাদের নাম আমি আগে জানাচ্ছি, কারণ তাদের সহায়তা ছাড়া এই অনুষ্ঠান হতো না। প্রথমেই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামকে এবং ব্যক্তিগতভাবে শ্রী সুদীপ শিমলকে, কারণ তার জন্যই আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি। তিনি আমাদের জায়গা দিয়েছেন। টেকনো ইন্ডিয়া গ্রুপ মানসী রায় চৌধুরী আছেন এখানে, টেকনো ইন্ডিয়া গ্রুপ চেয়ারপারসন। মানসী এগিয়ে এসছেন সাহায্যের জন্য। আছেন কুন্ডু স্পেশালের কর্ণধার শ্রী সৌমিত্র কুন্ডু, তিনি আমাদের কুন্ডু স্পেশালের কাছ থেকে আমরা সহায়তা পেয়েছি। ভার্চুয়াল পেন, বাংলালাইন.com, সুলেখার কর্ণধার এখানে আছেন, আমরা সবাই রাখবো। সুলেখার কর্ণধার এখানে আছেন কৌশিক মৈত্র। সুলেখার এখানে একটা স্টল আছে এবং সুলেখা আজকে এই বিশেষ প্রদর্শনী উপলক্ষে বার করেছেন মহানায়কের উপরে একটি কালী। শ্রদ্ধেয় অভিনেত্রী চৌধুরী ঘোষাল এসছেন এবং মহানায়কের পরিবারের পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায় এসছেন। তাদের আমরা মঞ্চে রাখছি। আমরা একটু বলে দিই আর যাদের সহায়তা আমরা পেয়েছি। অভিযান বুক ক্যাফে, অভিযান বুক ক্যাফে কর্ণধার মানুষ বলছেন এখানে আছেন, তাকে আমরা মঞ্চে ডাকবো। বুক অলিন্দ, রৌনক পাবলিকেশন, তার কর্ণধার রূপা মজুমদার আছেন।
কথোপকথন প্রোডাকশন, তাদের কর্মচারী তো আছে এখানে অভিষেক রোল, টুকলম দিল্লি থেকে প্রকাশিত টুকলম পত্রিকার শুভেচ্ছা মন্ত্র আছেন, ফাটাফাটি এবং ফুলবাজি। আমরা মতিলাল মন্ডলের ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি দুটো ছবি দিয়েছেন। আপনাদের একটু অনুরোধ করছি, একটু পেছনে দেখতে পাচ্ছেন, আপনারা একটু সাইড হয়ে যান, লম্বা হয়ে যান, সামনে ছবি তুলে পেছনে যারা তারা কিচ্ছু দেখতে পাচ্ছেন না, দুটো সাইডে চলে যান, সামনে ছেড়ে দিন। আমাদের সংস্থার সভাপতি শ্রী চিরঞ্জীব চক্রবর্তী অনুরোধ করছি সংক্ষেপে কিছু বলার জন্য। আমি বেশি বলবো না, আমি কম বলবো, আমি বলার মধ্যে। আচ্ছা, যারা কমিটির সামনে থেকে তাদের বলি এরকম হয়, হতে পারে কি বলতে বলতে শুরু করেছে, তাদের পেছনে সরে দেখতে কর্নার করে। আচ্ছা, একটা অদ্ভুত ধরনের প্রয়াস ইউজুয়ালি এখানে আমরা করি না, কলকাতা কতটা নিয়ম দিয়ে আমরা বিভিন্ন সময় সংগ্রাহকের বিভিন্ন রকম কাজ আমরা এখানে করে থাকি, এটি ইউজুয়ালি করা। কিন্তু কেন জানি না একদম 35 বছর আমাদের ছেলে চলে গেছে, তাকে নিয়ে একটা পুরো এক্সিবিশন হচ্ছে, এর থেকে আর বড় কথা কি বলা যেতে পারে। আমি জানি কে মনে রেখেছি আমেরিকার মধ্যে পাই কিনা, এর উৎসব হয় কিনা, এটা তো উৎসব, পুজোর একটা উত্তম উৎসব বলা যেতে পারে। যে করিশ্মা, মানে করিশ্মা যদি কোন রকম এক্সাম্পল দিতে হয় তাহলে তো তার বেশি আর করিশ্মা নেই। আর প্রাচীন আমাদের ঋষি মুনি তাদের কথা ছেড়ে দিলাম, তো আজকে সেই ধরনের জায়গায় আপনারা এসছেন যেখান থেকে আমরা এক্সিবিশনটা তৈরি করেছেন। সেখানে এমন এমন জিনিস আছে, ধরুন একটা হলেতে মানে একটা সিনেমা ছিল মানে উৎসব বেসিক্যালি, সেখানকার একটা চিত্রিত আসলে দেখতে পাবেন, মানে আজ থেকে বোধহয় 50 বছর আগে। সেইটা দেখার উৎসাহ আমার নিজেরই হয়। আমি এখানে ঘুরে 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 এই প্রত্যেকটা পোস্টারকে দেখতে চাই। কি অসাধারণ একটা জায়গা, কি অসাধারণ একটা মানে কম্বিনেশন করেছে এরা সবাই মিলে। তার জন্য চালুকে তো বলবেই, এখানে যে আছে তার তিনি প্রধান উদ্যোক্তা, যা তৈরি এই ইউনিটটায় কলকাতা পৌরসভা, এবং বাকি সবাই আমাদের সঙ্গে যারা দিয়েছেন, কাজ করেছেন, থেকেছেন এত বছর ধরে, এবং শুভানুধ্যায়ী যারা আমাদের সঙ্গে এসছেন আজকে। আরেকজনের নাম তো বলতে হবে, এখানে একজন মাত্র মানুষ আছে, সেই রিয়েলাইজেস্ট ঘটনাটা যিনি একমাত্র বলতে পারবেন, যিনি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন। আমার ধারণা এখানে বাকি যত মানুষ আছে আপনি ওখানে হ্যাঁ বলতে হবে। আচ্ছা, আমি বলছি দুজনকে আমরা পাচ্ছি, তো আপনি মানে আপনি ওনার সঙ্গে পাঠ করেছেন অনেকগুলো, দুটো করেছেন। তুমি কটা করে তুমি কটা ছবি 100টা বলবেন এই কাণ্ডটা হবে। এইরকম তো কখনো ঘটনা ঘটেনি, এখানে আর কেউ ট্রেন করতে পারবো না। আমার একটা অবস্থা এসেছিলাম, সেই জায়গাটা থেকে আমি মিস করে গেছিলাম। কিন্তু আমার স্ক্রিপ্ট ছিল, আমি ছবি ডিরেকশন করে গেছিলাম, তখন আমি ভেবেছিলাম ডিরেক্টর যাবো, একটা ভবন আমার ওটাই আমি ছিলাম। সেই সময় আমার সঙ্গে ইউজ করেছিলাম, প্রথম বই হয়েছিলাম। আর সেই ছোট্ট এক্সপিরিয়েন্সটা একটু বই ভালো লাগছে। কথা বলে আমার স্ক্রিপ্ট করে বলতেন, আমার বয়সটা একটু বেশি করে হলে 23-24 এরকম হয়তো হবে। সেই সময় ফাইনাল হয়ে গেল, আমার বাড়িতে একদিন শুনলো আজকে আছে তোমার একটা ওই ফরেস্ট বিনিয়ার একটা রুম ছিল, সেটা একটু এসি ফেসি করা, তখন তো বেশি এসি ব্যবহারই ছিল না। তোমার ওই বড় ঘরটাতে মহারাষ্ট্রের বড় ঘরের সাইডে বাঁধিতে একটা ছিল রুম, সেটাতে নিচে একটা গদি পাতা ছিল, মানে কার্পেটের নিচে, মানে কার্পেট নিচে একটা সারফেস করেছিল। এই জিনিসটা আমি আমাদের জায়গায় দেখছিলাম তখন, সেটা হচ্ছে মেট্রো সিনেমা হল।
মেট্রো সিনেমা হলে ঘুরতে আমার খুব ভালো লাগে, খুব ছোটবেলা থেকে, কারণ ঘুরতে পাহাড় ঢুকে যায়, কি অদ্ভুত লাগতো একটা ঢুকলেই নিচে যাবে, কেন এত বড় গদি, মানে একটা কোনো স্পঞ্জ মেটেরিয়াল নিচে করে লেয়ার করে তারপর কাপের দাদু আছে, সেরকম মনে একটা ঘর ছিল, তাকিয়া ছিল, যে তাকিয়াটা করিয়ে দিয়ে ওই আনন্দলোকের ছবি বানাবি পুজোর সময়, যে দুটি পাঞ্জাবের ছবিটা তোলা হ্যাঁ, মানে সেক্ষেত্রে বলতে গেলে আমার একটাই বলতে হবে, যদি বাঙালির চেহারা বলে কেউ বর্ণনা করতে চায়, কিভাবে বাঙালিকে দেখতে কেমন, তাহলে যে কোনো একটা ওই কোচা নিয়ে দাঁড়িয়ে আছে পুজোর সময় একটা ছবি তোলা হবে উত্তম কুমারের, প্রত্যেকে ভালো বাঙালি দেখতে পাওয়া যায়, মানে ছবি তোলা হলে বলবো না, মানে সেই হয়তো বলছি না, আমি যেহেতু উত্তম আলোচনা আসি আমরা সেগুলো বলছি, তাহলে বললেই যেন ভালো গেল, যদি আমরা ভাবি ঈশ্বরের সভায় কোথাও একটা ইন্দ্রের সভায় গান হচ্ছে, কেউ একজন গান গাইছে কিন্নরী, তাহলে যেমন অন্তর্ভুক্ত বন্ধ করে কারণ কত ভাবিত এই গান গাইতে পারে, তাহলে লতামঞ্জুর ছাড়া এই গলা মনেই পড়বে না, ঠিক তাহলে বাঙালি বললে একবার যদি চৌকন্দ বলি, তাহলে উত্তরবঙ্গের একটু নেই, দুটি বা বই করে দাঁড়িয়ে আছে, এটা একরকম, এরকম তো হয়, প্রত্যেকেরই কেউ আছে, দারুণ ক্রেজ হয়, প্রত্যেক মানুষের কাছে বিশিষ্ট অভিনেতা হন, যারা অ্যাকচুয়ালি যেটা হয় একটা ইন্টেলেকচুয়াল পিএইচডি হয়, সেখানে থেকে যান না, মানে একটা ছবি কেউ করেছেন, ডিরেকশন দিয়েছেন, হয়তো রাজা দিয়েছিল একটা ছবি, সেই ছবিটার জন্য রাজা টিকে থাকে, ওইখানে লেখা থেকে না, কমার্শিয়াল সেটার মুশকিল হচ্ছে, কমার্শিয়াল সেটার মধ্যে ওই নামটা রাখা যায়, সে আস্তে আস্তে হারিয়ে যায়, যে কারণে আমরা আগেকার অনেক মানুষকে হারিয়েছি, অনেক মানুষকে আজকাল মরেই পড়ে না, আমাদের কেউ আছে, কিন্তু ওই ইন্টালেকচুয়াল গ্রুপটা ঢুকে গেলে, যেমন যদি বলা হয় যে প্রথম করে কোন ছবিটা একটা ছবির নাম করুন, বলতে গেলে ওই সেই মালিকরা এসে বলতেন, নায়ক এসে বলতে প্রথম তারপরে বাকি ছবিগুলো নিয়ে আপনার ভাবতে পারেন, মানে উত্তরটা সবচেয়ে মুশকিল হলো, সবচেয়ে ভালো ভালো ছবি যেগুলো আগে ছবি শুরু ছবি, সেগুলো এখন পাওয়া যাবে না, সেগুলো ধ্বংস হয়ে গেছে, যারা আমি পড়ছিলাম। আরেকটা প্রবলেম আছে, সেটা একটা সময় ছিল আমাদের, যেটা একটা 8/3 একটা প্রপোর্শন ছিল, সেই প্রপোর্শনের ছবি হতো, তার যে ফ্রেমটা ছিল সেই ফ্রেমটা এখন পোর্টেবল নয়, ডিজিটালি, সেই জন্য এখন মুশকিল হচ্ছে যে এখন যে ফ্রেমটা চলে এসছে সেই ফ্রেমটাতে ওরা ম্যাচ করে, ওটাকে যখন আমরা নিয়ে আসি ডিজিটাল ফ্রেম, তখন দেখা যাচ্ছে অনেকটা অংশ বাদ চলে যায়, এই তো মুশকিল, তাই ট্রান্সফরমেশনটা খুব ভালো হয়, কিন্তু এই সমস্ত কিছু সত্ত্বেও একজন মানুষ এত প্রশ্ন কি করে রয়ে গেলেন আমাদের সঙ্গে জীবনযাত্রার থেকে মিশে গেল, এর এক আশ্চর্য ব্যাপার। এই প্রশ্নটা সবার কাছে নিতান্ত, যারা এখানে এসছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যে প্রত্যেকে তার মতো করে বলতে উত্তম কুমার কেন মৃত্যুর 45 বছর বাদে বেঁচে আছে, এরকম ভাবে অসাধারণ ঘটনা, এটা কিন্তু খুব কম মানুষ আছে যারা এরকম, রবীন্দ্রনাথের অন্য কথা, সেরকম নাম কিছু আছেন তো নিশ্চয়ই আপনি তারা বেঁচে আছেন, বেসিক্যালি যে যিনি কমার্শিয়াল সেটাকে ছবি করছেন, তাদের ভীষণ দিকে করে দিতে পারে, বেশি দিন চলে না থেকে, কিন্তু তোমার শ্রেষ্ঠ আমাদের এই প্রয়াসটা তার ক্ষুদ্র প্রয়াস, এটাকে আপনারা স্বীকার করুন এবং বলুন সবাইকে, এই 3 দিন যারা সবাই এসে ভিড় করে দেখে যান, এখানে কতগুলো অদ্ভুত সুন্দর বাড়িয়ে দিয়েছি, আচ্ছা বেড়ে গেছে 5 দিন হয়েছে, এরকম করুন যে এখানে আসুন, আর আজকে যেমন ভিড় দেখছি রোজ যেমন তেমন থাকে, সেটা ভালো হবে। উত্তম কুমারকে আমাদের একটা দায়িত্ব আছে, নিজে নিজে টিকে আছে এটা ঠিক করে, কিন্তু তারপরে আমাদের একটা দায়িত্ব আছে আরেকটু এগিয়ে দেওয়া, আরেকটু বেশি দিন আমাদের সাথে থাকুন, ওই হাসিটা আমরা বলবো না। সেই জন্য আমি এরপরে ওকে সাধু দিচ্ছি, আমি ওর একটু কন্ট্যাক্ট কর, এখনই বলে দে, আর বেশি টাইম না দিয়ে
যেন প্রত্যেকের তার আইডিয়াটা হলো ও বলছিলাম যে আমি গেলাম গুরু গুরু করতে, ছবিটার নাম খুব ইন্টারেস্টিং ছিল, মানুষের নাম ঈশ্বর। ঈশ্বর ক্যারেক্টারটাই ঈশ্বর, কয়টা কোন নিয়ে তার গল্প ছিল। তো সেই গল্পটা নিয়ে গেলাম, কি শুনলেন আমার গল্প, আমার প্রথম স্ক্রিপ্ট প্রথম সেই ঘরটা আমাদের কিছু হলো, সেটা দিয়ে ওই মাটিতে বসতে হয় বলেন তোমার কিছু হয় না, আমি মাটিতে বসলাম, স্ক্রিপ্ট শুরু হলো, তারপরে ফোন এলো, বেলুন বলেছিলেন, বলে এসছে ওখানে ভালো করে রাধা পল্লবী রান্না করতে, একটু ওটাকে একটা চিকেন বলে যাবে না, কষা চিকেন করে সেরকম কিন্তু বলে বেশি আছে, বলছে আসতে পারছে না, তোমরা খাবে, আর কি আছে পরে নাকি রাজভোগ আছে এসব খাবার হয়ে গেল। আমি পরিমাণিস দিয়ে শুনলাম, তারপরে আমি স্ক্রিপ্টটা বললাম, আর খুবই পছন্দ কিন্তু নির্মাণ করতে তিনি প্রায় 3 বছর, তখন বললেন যে 3 বছরের মধ্যে একটা ডেট বা তোমার ডেট বেশি লাগবে, কারণ টয়লেটের উপর কাজ করতে গেলে আমাদের একটু বেরোবস্তি কাজ করতে হবে, সেখানে পৌঁছে করতে হবে, আমার খুব সময় লাগবে। হ্যাঁ, আমার অন্তত 35 days লাগবে, তাহলে তোমার একটু বের করতে হবে। তো থরে দিয়া যেখান থেকে 2 বছর ছিল, 3 নম্বর বছরে একটা মোটামুটি সবার আগে বাধ্য হয়ে আমার দুর্ভাগ্য যে অতদিন উনি আর ছিলেন। তাহলে অনুষ্ঠানে কাজ হতো, হয়তো অভিনেতা হিসেবে আর কিছু হলো। সেই সময় কিন্তু এই ছবিটা পাঠ করার কথা হয়েছিল ভাস্কর ছিল একজন অভিনেতা, যশোর জয়া রাতে আছে কলকাতা। আমার যাদবপুরে পড়তাম, আমি যাদবপুরে যে কপি হাউসটা আছে, সেই কপি হাউসে ওরা এসে আড্ডা মাত্র 2 জন ছিল, ছেলে 2-3 ছেলে করতেন। আমি সেটা অনেকবার আমাকে লিড করেছি, তারপর ক্ষেত্রে আমি গেছিলাম, সেখানে লিড করেছি। আমার ডাকছেন উনি একটু বসে, আমি বুঝতে পারছি না কাকে যাচ্ছি, মানে আমি আপনি ইম্পর্টেন্ট মনে করছি না, আমি তারপর লিখছি কাকে যাচ্ছি। তারপরে আমার দিয়ে দেখালো, আমি কাছে গেলাম, তোমার স্ক্রিপ্টের সবকিছু রেডি করে এতটাও দেখেছি আপনি ছবিটা করতে পারেনি। এটা দুর্ভাগ্য, এই জন্য বলবো আরো বড় করে যে আনফর্চুনেটলি তারপরে আমি অ্যাক্টর হয়ে গেলাম, এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। সেইখান থেকে ওটা হলে আরো দুর্ভাগ্য করে আরো ভালোভাবে তৈরি করতে পারতাম, শুধু কমার্শিয়াল না, বেটা সিনেমা করতে পারতাম, যেটা একজনের মারিদের সাথে যেতাম, সব অর্থ ছিল না। যে সময় আমি সন্দেশের কথা করেছিলাম, মানে যেটা রিয়ালিস্ট ঘটনা, মারিদের সাথে উপরে তো সেই সময়টাকে আমি মিস করি। আর যখন দেখতে পারবো তুমি তো ভাবছিলেন আমার সঙ্গে অবাক লাগে ভাবছি, সেটাও যে এখন থেকে প্রায় 45-46 বছর হয়ে যায়। তাহলে কত বড় ব্যবসা কাটছে আমি জানি। সেই মানে এই জিনিসটা হলো, কিন্তু ওই প্রেমটাই থাকতে পারলাম না। আচ্ছা, তুমি এটা কন্ডাক্টর মনে রাখিস, তিনি কিভাবে বলছে তোমার এত বছর কেন আছে, মানে আমার মায়ের সঙ্গে আমার বাবার ঝগড়া, আমার সঙ্গে আমার স্ত্রীরও কিছুটা কতদিনের আমার মেয়ে উত্তম কুমারের অন্ধ ভক্ত, সবচেয়ে বড় হলো আমার নাদিও উত্তম কুমারের কবিতাকে অসাধারণ।
আমরা সবার থেকে ঘুরে যাই। আমার মধ্যে ইতিমধ্যে এসেছেন শ্রদ্ধা অভিনেত্রী অলকানন্দা রায় ব্যানার্জি, সতীনাথ মুখোপাধ্যায় এবং নাম বলেছি স্বপন দাস, পরিচালক স্বপন দাস, আরো যারা আছেন তাদের আমরা তো কেটে নেবো পরে, আমাদের একটা স্মারক প্রদানের ব্যাপার আছে। কিন্তু তার আগে আমাদের সভাপতি বলে দিয়েছেন যে একটা র্যাপিড ফায়ার করতে। আমি শুরু করছি মানসী দিকে দিয়ে। মানসী রায়চৌধুরী, কোচ চেয়ারপারসন, টেকনো ইন্ডিয়া গ্রুপ। আমরা প্রত্যেকবার নানা রকম কনসেপ্টে দেখি, কিন্তু আজকে খুব স্ট্রেস থাকে। বেশি তখন মনে হয় ছদ্মবেশীটা চালিয়ে দেওয়ালিনাটা চালিয়ে সেরকম নাম্বার ওয়ানে আর আরেকটা ছোট গল্প, শ্রাবণী আমার খুব ভালো বন্ধু, বলেছিল আমাকে জানো তো কলকাতাতে ইন্দ্রাণী বিয়ে হয়েছিল এবং প্রত্যেকবার যে কোনো অনুষ্ঠানে সুমিত্রা কাকিমা বলতো পরিষ্কার করবো, আর ইন্দ্রাণী বলতো আমার কতদিন না আমি তো প্রত্যেকটা প্রোগ্রাম ওটাই কমেন্ট বদল করি। Because it was presented by Nikhil, তাই জন্যই না আজকে ওরা একটা ক্রাইসিস ব্যাপার থাকে। আমার মনে হয় উত্তম কুমারের আমাদের মনের মধ্যে বছর বছর থাকবে, কিন্তু আমাদের দায়িত্ব, আমি একটা এডুকেশন করবো নেক্সট জেনারেশনের কাছে ওনার মতন ক্যারেক্টার যেন আমরা সকলেই চেষ্টা পারি। Because he is someone, he is a Bengali, he is a Indian, but এরকম actor, not only charisma, as a person, as an actor, ওনার কোয়ালিটিস গুলো জানেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ কামনা, এরকম একটা প্রোগ্রামে আমাদের আপনি তো আমাদের অভিভাবক ইভেন্টের আচ্ছা প্রচুর ছদ্মবেশী বললাম, তবে কি জানেন তো আমার কোনো ফিল হয় ওনার নিচে এক্সটেন্ট অফ ডাইভার্স ক্যারেক্টার, অগ্নিশ্বর থেকে ছদ্মবেশী থেকে ইন্দ্রাণী থেকে সাবদাকে বাংলা একটা ক্যারেক্টার এক এক রকমের। ছদ্মবেশী মনে হয় মানব করতে খুব ভালো লেগেছিল। আমার তার একটা ছোট কারণ আছে, আমার বাকি বাইরে থাকতেন, বিয়ে করতে মাকে যখন দেখতে এসেছিলেন, সকলের সামনে বলবো পছন্দ, বাকি আমার ভীষণটা বলে দিয়েছিলেন আমি যদি বলি আমরা সকলে মিলে সিনেমা দেখতে যাবো শব্দ করে, তার মানে বলবেন আমাদের ছোট্ট খুদে মানুষ আছে এই মঞ্চে, কিন্তু তার আঁকা একটা ছবি এখানে আছে, কিন্তু সে হচ্ছে মহানায়কের পরপুত্র অনুরাগ। অনুরাগ, তোমার কাছে আমি শুনবো তুমি কেন ওনাকে এখনো ধরো। আমি কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই। আমার একমাত্র ভালো মানে তার মানে অ্যাক্টিং স্পেশালি মানে তার হাসিটা করে, মানে সব থেকে বেশি হাসি। এই যে নায়ক ছবিটা আমার বেশ লেগেছে, আমি যা ও হ্যাঁ কবিতাটা লেখা আছে সেটা তো করে নেবে, দর্শকরা করে নেবে। আমাদের একটু শ্রদ্ধা সাবিত্রী চট্টোপাধ্যায়কে ছেড়ে দিতে হবে। আমরা শুধু এক মিনিট ওনার থেকে জেনে নেব
উত্তম বাবু সম্পর্কে কেন যে প্রশ্নটা করলেন এতদিন, এটা যদি একটু দেখি আগেরটা পরে বাইকটা কাটিয়ে অবস্থা করলাম, আগেরটা পরে পরে ফোনে একটা বান্ধব না, তাই আছে উত্তম বলতে পারে না। উত্তম কুমার সম্পর্কে আপনারা কি জানেন? বাঙালি যে করেছেন তাদের আমাকে 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 করেছেন নাই না। আমি তাই শুনেছি এটা বড়দের কাছে, বাবার কাছে, উত্তম কুমার নাকি একজনের সঙ্গে অভিনয় করতে খুব ভয় পেত। তার নাম সাবিত্রী চট্টোপাধ্যায়। না আমি তো তখন বিশেষ করে বুঝতে পারিনি, কিন্তু আমি শুনেছি স্বামী মশাইয়ের কাছে বাকি আরো অনেকের কাছে। দেখুন এসব বাকি ওটা সামনে আমার কথা হচ্ছে উত্তমবাবু যখন অনেক ছবি, বহু ছবি করেছি, আমাদের প্রথমত পাঁচ ভূমি আছে, আমি একই জায়গায় বলে তুই আমার মুখের দিকে টাকা দিল। আমরা আপনাকে ভালোবাসি, পরিবারে গিয়ে আপনি নানা রকম কথা বলছেন। দেখতে বললাম আমার স্বামী ওকে তার দিকে তাকাতে পারবো, আমি তার দিকে তাকাবো বলুন, না করতে পারছো না। বলে দেবো কি তোমার বলছি আমাকে বললেন তাহলে তাকিও না থাকবে, তুমি একটু কাম করে থাকো, তাহলে মনে হয় চলে পাবো তো। হ্যাঁ আমার তো অনেক দূরে যায়, দেখতে পাই আপনি কাছে লোককে না হচ্ছে এক কথা পেছনে যায়, এই হচ্ছে কথা। তবে উত্তম কুমার আমাদের কাছে, অনেকের কাছে, আপনাদের কাছে, আমাদের কাছে ও মনে ওকে তো কোনো দিন মনে, অন্তত আমাদের মাঝখানে আমাদের আমি কিন্তু ওর বলে যাচ্ছিল আপনারা ভাবে কি ভাবে এতগুলো বসে আছি ওটা আমাদের আজকে তো ভোট কমিটি আমরা করেছে আমাকে দেখতে থাকি অন্য কোথাও বলে আমি এত খারাপ করে আসতাম। উত্তম কুমার বলেছে তাকে আমাদের কাছে, বাঙালির কাছে মানে কি বলবো, আরো মনে কম দিতে একদিন সারা দিনে একবার না একবার উত্তমের ভালো থাকবেন, একটু আগামী করুন। সুন্দর বলেছে, মাইক ধরলে নাকি কিছু কথা বলতে পারে না, তবে আমি আজকে বুঝলাম মাইক ধরলেও ভালো পারে বলতে, আর মাইক না ধরলে ওটা ক্যামেরা চললে সবচেয়ে ভালো বলতে পারে। আমরা পাগল হয়ে আমি একটা বলছিলাম আমাকে এগুলো আমরা কাছে পরে আসছি, আগে চলে যাব
দেবাদেব তো আছেন, দেবাদেব তো না না স্টারকে উত্তম বাবুর পুত্রবধূ। আচ্ছা, উত্তম বাবুর পুত্রবধূ বৈভব চট্টোপাধ্যায় আছেন। উনি বলছেন আগে ওনার বিআই দেবাশিস কুমার মাননীয় দেবাশিস কুমারকে বলতে দিলে, দেবাশিস বাবু আমাদের গত অনুষ্ঠানে এসেছিলেন, এবারও এসেছেন। দেবাশিস বাবুর কাছে আমরা কৃতজ্ঞ। আমি প্রথমে ছোট থেকে আমি এমনি কথা বলবো। আমি ধন্যবাদ জানাই এবং যারা চলে যাচ্ছেন তো আমার মনে হয় উৎসব কুমার ইংরেজি বিষয়ে এবার তো মোহাম্মদকে বলতেই হবে। মোহাম্মদ ম্যাডামের কাছ থেকে আমরা প্রচুর সহায়তা পেয়েছি। আপনারা দেখেছেন এখানে মোহাম্মদকে ব্যবহৃত নায়ক চলচ্চিত্রের যে স্যুটটা এখানে রয়েছে এবং টাইটা রয়েছে এবং ওনার ব্যবহৃত আপডেট রয়েছে, এগুলো সবই ওনার কাছ থেকে আমরা পেয়েছি। ওনার এত ভালো, গতকাল এসেছিলেন সন্ধ্যাবেলা, অনেকক্ষণ ছিলেন, আমাদের উৎসাহিত করেছেন আমরা যখন সাজাচ্ছিলাম। এবং সব থেকে লজ্জার কথা, সামনের শাটারটা কামা ছিল, কালকে বন্ধ থাকে। চিরঞ্জিত দা সকাল 12টার সময় এসে শাটার বন্ধ করে চলে গেছেন, কিন্তু এসেছিলেন দেখার জন্য যে কিভাবে সাজানো হচ্ছে। এই প্রেরণাগুলো আমাদের একটা আলাদা অনুভূতি দেয়। ধন্যবাদ। শুভ সন্ধ্যা, নমস্কার। আজকের দিনে আমার শ্বশুরমশাই থাকলে 99তম জন্ম উৎসব। আমরা যেগুলো যেটা বলছি শততম, কততম না, প্রাক শততম, এটাকে প্রাক শততম। আজকে আজকালে যদি তারা থাকে তাদেরকে আমি একটুখানি অনুরোধ করবো আগামীকাল এটাকে একটু সংশোধন করবেন। 100তম নয়, এটা প্রাক শততম। কারণ আজকে মুখ্যমন্ত্রী মমতা জি আজকে যে প্রোগ্রামটা করছেন সেখানে কিন্তু উনি লিখিতভাবে দিয়েছেন শতবর্ষ উদযাপন, মানে এই বছর আজ থেকে 1 বছর শতবর্ষ উদযাপন করবে। তো সুতরাং একটা মানুষ আমার একটা কথা বলতে ছোট করে বলবেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, সিনেমা ওয়ার্ল্ড হিস্ট্রিতে কিন্তু এখনো অব্দি কোন নায়ক নেই, কোনো আর্টিস্ট নেই যার মারা যাওয়ার 45 বছর পরেও এরকম মানে মৃত্যু এবং জন্মদিন পালন হয়। এবং তার যে মানে হিরোর 100 বছর বয়স হতে চলেছে, তাকে কেউ মারা যাওয়ার পর জন্মদিন আর মৃত্যুদিন পালন করে বলে আমার জানা নেই। আজকে আমার বোন ইউনিভার্সিটি থাকে, ওদের ওখানে একটা খুব বড় নাট্য সংস্থা আছে, ওখান থেকে একটা চিঠি আমাদের পাঠানো হয়েছে। যদি আজকে তখন আমি তাই ভাবো, তারা লিখছে যে আমাদের দেশে বা হোল ইউরোপে আমরা কোথাও কোনো ব্যাপক আর্টিস্ট খুঁজে পাইনি, পাবো না, আর আগামী দিনেও কোনোদিন কিন্তু তাও এখন যা অবস্থা হয়েছে, আমরা জানতে কিন্তু কতজন ছিলেন সেই ছিল কিন্তু মনে থাকে না। আর এখানে সবাই উত্তম কুমারের মানে নাটক, অভিনয়, হাসি সবকিছু নিয়ে বলছে। আজকে আমি ছোট্ট জিনিস পেয়েছি যেটা আমার সব থেকে ভালো লেগেছে, যে উনি ভীষণ দায়িত্বপূর্ণ একজন দায়িত্বশীল মানে মানুষ ছিলেন। যে পরিবারটা মানে ওনার স্ত্রী অসুস্থতার কাছেও উনি কিন্তু এসেছেন, মানে অভিযোগ করতে এসেছেন। মানে উনি তখন ইংলিশ শুটিং চলছে, এখানে শুটিং চলছে, তো এখানে একটা হঠাৎ একদিন বাড়ি বিকেলবেলা বাড়ি দিতে পারে, তার জন্য আমি বসে আছেন, কেন আসেনি, এখন আসেনি বাড়ি। সেখানে আমাদের বাড়ি খারাপ হয়ে গেছে। সেখানে একটা ছোট্ট একটা চিঠি একদম চিরকুট থেকে পাঠিয়ে বলছে, আমার শাশুড়ি মাত্র বলতেন বলুন তোমার টেলিফোনটা বোধহয় খারাপ হয়ে গেছে, কিছুতেই তোমাকে ফোন করে পেলাম না, আমি ওই চিঠিটা লিখে পাঠাচ্ছি। আমি আর যেতে পারলাম না, বড্ড ক্লান্ত, স্টুডিওয়ে থেকে গেছি, তাই শুটিং করে ফেরার পথে দেখা হবে, কিছু মনে করো না প্লিজ, ভালো থেকো, ভালোবাসা রইল বলি।
আজকের দিনে ধরে আমরা কি করতাম, মোবাইল ফোনে ফোন করে একটা মেসেজ দিতাম। একটা সেই সময় একটা মানুষ এত দায়িত্ব পাবে, একটা ছোট্ট চিঠি চিরকুট দিয়ে তাকে বিকেল বেলা পাবে, মানে কতটা দায়িত্ব। একটা সত্যি কথা এটা মনে রাখার মতো ঘটনা যে মহানায়ক নায়ক বিদেশি চালাকির অভিনয় করছেন, প্রত্যেকে মানে ভুবন মরণা হাসি ভরিয়ে রাখেন, ঠিক আছে, কিন্তু তার পরিবার, তার ছেলে সেদিকেও অবহেলা, সব কিছু পরিপূর্ণ। আমার আজকে পারি না কোনো একটা পরিপূর্ণ পুরুষ এত সুন্দর দেখতে, এত ভালো দেখতে, সবকিছু মিলিয়ে এত সুন্দর মানে একটা পাবন। আর কিলোমিটার একটা বসে রেখেছে, কোন বইটা ভালো লাগে আমি বলবো যুগবন্ধু। ওরকম বইয়ের মতো বই হতে পারে না। আজকের দিনে ওই বই হয় না, ঘনাদার চরিত্র কেউ করতে পারবে না, তাই তো? ঘনাদার চরিত্র কেউ করতে পারবে না, ওটা অসাধারণ অসাধারণ না, এখন সে উত্তম করে, ওটা ভাবাই যায় না, অসম্ভব অসম্ভব। নিজের চরিত্র ভুলে গেছিলেন ওই সময়, উনি বলে রাখছিলেন না উনি উত্তম করেন। আরেকটা মনে প্রভাবাবু করতে পারতেন, যেটাতে উনি উত্তম করেন না, বাড়ির একটা চাকর। এবং তখন উনি বিরোধ সব আমি এখানে কখনই এখানে একটা দরকার নেওয়া হয়েছে উত্তম কুমার, আমি কথা বলে বলছি আমার উচিত তার সাবিত্রী বেশি আমার একটা মনোবল নমস্ত রাত্রিকুল্য মানুষ রয়েছে। আমার একটা কথা যে আমি বাড়িতে কখনো কিছুতেই বলি না সব রকম অসম্ভব ভালো আমার এখনো চলতে পারে আমি এখানে পারলাম কি বলবে একটু বলে হ্যাঁ ব্যবহার করে তখন আর সব থেকে উনি বলেছিলেন একসঙ্গে মানে ওই একসঙ্গে নিয়ে যাচ্ছিল, বেরিয়েছে, বেরিয়ে গিয়ে বললো আমি একটু খারাপ কথাই বলতে মনে করবে না, আমি বলতেন সারা পাবলিক কিচ্ছু বলবে না, অভিনয় কিচ্ছু বলবে না। বলছি কেন বললো এত কষ্ট করে একটা ভিলেনের রোল করলো, বলছি তুমি হিরো হয়ে গেলেন। নমস্কার। আমরা আমাদের খুব প্রাণের মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায় কন্যা অরূপ চট্টোপাধ্যায়, যিনি নিজের স্বনামে পরিচিত। আর উত্তম এবং সৌমিত্রের কিন্তু একটা পরস্পরের একটা একটু ধন্যবাদ, নমস্কার সবাইকে। আর এখানে আমাকে কথাকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। পদ্মকথার কাজকে আমি খুব শ্রদ্ধা করি, তাই এই কাজটা যে ওরা করেছেন, আচ্ছা এই কাজটা যে ওরা করেছেন সেটা খুব আমি একটা বলতে চাই, এই যে বাঙালির উত্তর পবিত্র বাইনারি, এটা না একটা ভীষণ অদ্ভুত ব্যাপার। কারণ আমার বাবা যখন শ্রদ্ধেয় উত্তম কুমারের সঙ্গে বাবার আলাপ হয়, তখন কিন্তু আমার বাবা ফিল্ম লাইনে আসেনি, অভিনয় করতেন না। আমার পিসেমশাই রঞ্জিত সিনহার, মনে আছে? হ্যাঁ, রঞ্জিত সিনহার বিয়েতে বরযাত্রী প্রথমে এসেছিলেন উত্তম কুমার, আমার পিসির বিয়েতে। সেই থেকে আমার বাবার সঙ্গে আলাপ, আমার পিসির বিয়ের দিয়েছে। তারপরে তো খুব বন্ধুত্ব। আমি একটা ঘটনা বলছি, কিন্তু দায়িত্বের কথা বলি না তো। আমার বাবা যখন প্রথমবার একটা গাড়ি কিনেছিল নিজের পয়সায়, তখন বাপি আর উত্তম জেঠু ওরা তখন গ্রেট ইস্টার্ন হোটেল ছিল, ওখানে ওরা দুজনে একটু আর কি পাচ্ছ আর কি হয়েছিলেন। তো সেখানে তো আমার বাবা ভীষণ এক্সাইটেড হয়ে গিয়ে বেশ কয়েকবার খেয়েছেন। তো তারপর আমার বাবা আমাকে বলেছেন যে উত্তম জেঠু বলেছেন তুই আর গাড়ি চালাবি না, তোকে আমি এইভাবে গাড়ি চালাতে দেবো না। তো বাপি তখন খুব জ্ঞান, বাপি বলে মোটা
না, আমি নিজের গাড়ি কিনেছি, আমি গাড়ি চালিয়ে ফেরত যাবো, তুমি কি করতে পারো? কিন্তু উনি কি করলেন জানো? ও বাপিকে কিছু বলেনি, বাপি দেখছে পেছনে রেয়ার ভিউ মিররে যে উত্তম জেঠুর গাড়িটা ফলো করছে। বাপিরা তখন মনোহরপুরতে থাকতো, বাপির বাড়ি ফিরল, বাপি গাড়ি পার্ক করে ওপরে গেল, তারপর উত্তম জেঠু বাড়ি গেছে, তার আগে বাড়ি যায়নি। এইরকম অনেক ঘটনা। আমাদের বাড়িতে রাত্রি 11:30টার সময় ফোন এলো, বাপি দেখছি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আমি বলে তোমরা শুয়ে পড়ো, আমাকে একটু দাদা দেখেছে, কিছু একটা হয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি গাড়ি চালিয়ে চলে গেল। সুতরাং বাঙালি ওই রকম ইলিশ, চিংড়ি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, উত্তম সৌমিত্র করতে থাকুক, কিন্তু আমার আজকে এখানে আসতে পেরে আমার সব থেকে আনন্দ হচ্ছে, আমার মা বেঁচে থাকতে খুব মজা করতো, আনন্দিত হতো, কারণ মা ছিলেন উত্তম কুমারের ড্রাইভার ফ্যান, এবং আপনার স্ত্রীর সঙ্গে যখন ভালো যাবেন আমার মার সঙ্গে হতো। বাপি মা বলতো যে তুমি রোমান্টিক দৃশ্যে উত্তমদার মতো অভিনয় করতে পারো না, কারণ তুমি এত স্থির, যেরকম আমার ভালো লাগে না। বাবা বলতেন, আর মা বলতো ওই ঘুমানো হাসিটা দেখে মা বললো যে পাশের বাড়ির মেয়েটা কিসে একদম বলে যাবে। এবার একমাত্র পৃথিবীতে উত্তম কুমারের ওই কোয়ালিটি আছে, আর কারণ নেই। তাই আজকে আমি মার রিপ্রেজেন্টেটিভ হয়ে আজ এখানে এসেছি, আমার বাপির রিপ্রেজেন্টেটিভ থেকেও বেশি, কারণ মার সাথে খুব ভালো হবে। তুমি যেটা বললে আমাদের কোনটা, আমার কোনটা সব থেকে প্রিয় ছবি, আমার দুটো প্রিয় ছবি, একটা হচ্ছে চিড়িয়াখানা আর একটা হচ্ছে গৃহদাহ। অশেষ ধন্যবাদ মাননীয় সাবিত্রী চট্টোপাধ্যায়। চলে যাবেন একটা ছোট্ট দিদির অনুরোধ আছে, আমি কৌশিক মৈত্রকে ডাকছি, সুলেখা কর্মধার, ওনারা মহানায়ক উত্তম কুমারের উপর একটি কালি তৈরি করেছেন। এই কালিটা আপনি একটু উদ্বোধন করে দেন, আপনি দাদা আমাদের কৌশিক মৈত্র। সাইড দেবেন, একটু অলঙ্কারের মাধ্যমে মহানায়কের নামে কালী সুলেখা এনেছে। উত্তম কালী, উত্তম কালী, এক ফুটো আচ্ছা চলে যাবে। আমরা দিদিকে একজনের সঙ্গে একটু আলাপ করে দেবো। আসুন, আপনি আসুন। কুমার অভিজিৎ, প্রকৃত নাম অভিক চন্দ্র নস্কর, বাড়ি দক্ষিণ 24 পরগনার জয়নগর ব্লকের প্রত্যন্ত গ্রামে। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন কয়েকটি ছবিতে। অমানুষ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, 3 শতাধিক যাত্রাপালায় অভিনয় করেছেন, এবং উনি দীর্ঘদিন বহুরূপী সেজে গ্রামে-গঞ্জে ঘুরে বেড়ান। এই বহুরূপী আমাদের সমাজের একটা অঙ্গ ছিল, যা এখন উঠে যাচ্ছে। সেই পেশার মানুষ যিনি উত্তম বাবুর সঙ্গে আজকে সেই সাজে সেজে এসেছেন। আমরা ওনাকে সম্বর্ধিত করবো, আপনাদের সঙ্গে একটা আলাপ করালাম। আপনার ভালো লাগছে তো? আপনার নিজের ছবি আছে তো হাতে? হ্যাঁ, দিদি আপনি আসুন। এই তো সামনে সামনে, হ্যাঁ লোক আছে, আসিস আসিস।
মানুষ বসে অভিযান করছে। কথোপকথন ক্লাস শুনছে অভিষেক ঘোষ। রোহন পপুলেশনের রূপা মজুমদার কি আছেন? রূপা মজুমদার উপরমের সুদেশ না ইউটিউব চ্যানেল অসুমি পুরান বলতে পারবো না আমি জাস্ট সাহিত্য কখন বেরিয়ে গেল? একটু আগে আপনাদেরকে এখন এলেন শুরু থেকেই আছে বয়স তো হয়নি, 90 বছর বয়স হয়ে গেছে দাদা। কিন্তু আমাকে লিখে দিয়েছিলেন, আমাকে উত্তর দিতে পারে না বলে তুই রেখে যা। আমি একটু মঞ্চে রাখছি, লিখে দিয়েছিল মুক্ত মুক্তর মতো আচ্ছা, এখানে যারা যারা থাকবে তারা এখানে যারা এসেছে তারা উত্তম কুমারের সঙ্গে কেউ কেউ কাজ করেছে, কেউ করেনি, লিখেছে। আমি একবার উত্তম কুমারকে দলবদ্ধকে লিখি বলে দিলাম, কিন্তু একটা ঘটনা ঘটতে পারত ঘটেনি। সেটা হচ্ছে নাম ছিল সিস্টেম। এই ছবির পরিচালক ছিলেন আমার বড় মামা, আমার মায়ের পর্দা। তো আমাকে কথা দিয়েছিলেন সেই ছবিটা অভিনয় করার, কিন্তু আমি করিনি। আমার পরীক্ষা এবং আমি কিন্তু অবশ্যই তারপরে সারা জীবন ধরে এখনো পর্যন্ত চেনা চেনা ওই তো লাল চশমা ওরা কালো জামা। সকলের নানা রকম অভিজ্ঞতায় আমার মনে হচ্ছে তার প্রাসঙ্গিকতা নিয়ে এখনো ছিল কেন, এখনো তার আমরা মূল্যায়ন করে উঠতে পারি কতটা প্রাসঙ্গিক। আমি একটা ছোট্ট কবিতা আপনাকে বলি। আমার এক বন্ধু সাহিত্যে বীরভূমে থাকে, সাহিত্য কর্মী, নাট্যকর্মী, সমস্ত বাঙালির মনের কথা আমাকে কয়েকটা লাইন উত্তম কুমারের 1980 সালে
বিপর্যয় পড়ে সেটা আপনাদের শোনাই, তাহলে আমার মনে হয় যে কেন তিনি আমাদের কাছে আসল দিন করে থাকেন। তার নাম বিজয় কুমার দাস। লিখছে, সাত ঘরে আজ রাজা চলে মুকুট খানি ফেলে সেই যে গেছেন চলে তেমনি আর পারে ডাকে এই বৈশাখী কেমন করে রই ভেবে জানে ভেবে কোন খালিতে অমর আসন সবার মনে কেউ ধরেনি তাকে, কেউ ধরেনি সেই সে মানুষটা। ছায়া কবির মানুষ বলে সবাই করে ভুল, তবুও তিনি কবি ফুটিয়ে গেলেন রাজার মধ্যে চলে ছেড়ে ধরে কেউ কখনো বলে উত্তমভাবে আমরা কোনোদিনই বুঝতে পারবো না। এটা এই কথাগুলো আমার পরে এই কথাগুলো আমি সমস্ত আমাদের মনের কথা। আরেকটা কাজ করতে গিয়ে আমি নিবিড় ভাবে দেখা ভিডিও পেয়েছিলাম বাংলা হয়েছিল, তখন আমাদের এখানকার সদস্যকে সাংবাদিক মানে বিনোদনের সদস্যের সমাজ অনেক দল, আর এখন যারা তৈরি করেছেন নাম হয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী। ওরা দুজনের একটা অসাধারণ কাজ করেছিল সেটা হচ্ছে উজ্জ্বল কুমার তার অভিনয়ে এক নায়িকা থেকে আরেক নায়িকায় যখন সরে সরে গেছে কিভাবে নিজের অভিনয়কে বাড়ছে, যখন ছুটির কাছে তখন তার অভিনয়ের ভাগ কেমন, যখন সিপিআর দেবী তখন কেমন, যখন সাবিত্রী দেবী তখন মাধুরী দেবী, যখন অপর্ণা সেন, যখন আরতি ভট্টাচার্য, যখন সুমিত্রা মুখোপাধ্যায়, প্রত্যেকের সঙ্গে একটা রিসপন্স করে বিশ্লেষণ করে এপিসোড তৈরি করেছিলেন কিভাবে তার অভিনয় ধারণা পায়। সেইটা করার সময় খুব ভালোভাবে দেখেছিলাম। আর আমার যেটা শুরু হয়েছিল যে ওটা ভয়েস ওভার আমি করছিলাম বলে সেই বিশ্লেষণগুলো করতাম এবং সেই ছবিগুলো দেখতাম, তখন সত্যি যদি খুব নিখুঁত ভাবে তার ছবিগুলোকে দেখা যায় যারা আর্থিকগুলো অভিনয় করতে চায় ছবিগুলো বারবার ভালো করে দেখলেই ওখানেই অভিনয়ের একটা ওয়ার্কশপ করা হয়ে যাবে। তার এরকম ছবির সংখ্যা অজস্র। আর যেটা বিভক্তা বলেছেন যে কোন ছবি সবচেয়ে ভালো লাগে কি জানি, কারণ আমার যেটা মনে হয় উনি তো নানা ধরনের বাঙালিয়ানা দেখিয়েছেন। অ্যান্টনি থেকে বেশি বাঙালিয়ানাকে পুরো উল্টে দিয়ে সত্যি সত্যি যেন হান্স প্লাস অ্যান্টনি পর্তুগিজের বিরুদ্ধে তার নেতাও যে সুন্দর কথাবার্তার মধ্যে একটু পৌঁছে যায়, কথা বলা বাংলাটা একটু অবাঙালি বলে এই যে একটা বাঙালি হয়েও অবাঙালি হয়েও না এবং ওই চরিত্রটা তৈরি দেওয়া, সেটা আমার কাছে মনে হচ্ছে শিক্ষার্থী হিসেবে সত্যি সত্যি খুব মনে রাখার মতো। আর যদুবংশের কথা যেন কি বলবেন, যদুবংশ একটা গণাগার চরিত্রটা যেমন বিনান্তরের লেখা যেমনি পাঠ্যটা লিখছেন ওরকম ছবি সত্যি সত্যি বাংলাতেই এইসব মিলিয়ে এই চরিত্রগুলো আমাদের বাংলা আবার মনে করায়। এবং তিনি সাবলীর কথা আরেকবার বলতে হয় যে তিনি কোনদিন বলবেন তিনি চিরকাল বেঁচে থাকবেন, যতদিন বাংলা ভাষা থাকবে যতদিন বাঙালি থাকবে প্রত্যেকদিন একটা করে উত্তম করেন আমাদের তার সঙ্গে তিনি ছিলেন আছেন। আমরা সুতরাং নাকি মৌমিতা তারপর দুজন আমাদের ব্যক্তি আছেন তাদের আমাদের মধ্যে অভিনেত্রী মৌমিতা পণ্ডিত এবং পরিচালক চট্টোপাধ্যায়। আমরা এই দুজনের কাছ থেকে ছোট করে শুনে নেবো। তোমরা পরে এসেছো যে চিরঞ্জিতা বলেছিলেন যে কেন উত্তম কুমার আজও পার্সোনালি মৌমিতা ম্যাডাম একটু জুলাই উত্তর
এই জায়গা থেকে বিলং করি মুর্শিদাবাদ। ওখানে আমাদের এই গ্রামটাই থাকতাম। এখানে আমাদের কাছে একটা টিভি ছিল, যখন আসতো এই গ্রামটা, তখন পুরো গ্রাম পাড়া দেখার জন্য আমাদের বাইরে বের করে দেওয়া। ফ্যান ফলোইং, এখন সবাই ফ্যান ফলোইং নিয়ে কথা বলে। এখন অনেকগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হতে হয়, বা ওনার যে অর্গানিক ফ্যান ফলোইং সেটা আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। এবং ওনার হাসি দেখে প্রত্যেকের প্রেমে পড়া, সেইটা আমার কাছে এখনো অব্দি টাটকা। এবং আমার মনে হয় ওনাকে মানে ওই ফ্যান ফলোইং অতিক্রম করার মতো এখনো অব্দি কারো দুঃসাহস বা কারো সামর্থ্য হয়নি, আর হবে না। এটুকুই আমার বক্তব্য। সবথেকে ভাই কৃষ্ণেন্দু, পরিচালক কৃষ্ণেন্দু, আমাদের বিরাট কিছু বলার আগে একটা ছোট গল্প বলি। একটা ছেলে ব্রাহ্মণ পরিবারে জন্ম, এবং একটা ছেলে ব্রাহ্মণ পরিবারে জন্ম, কিছু বড় হয়ে কলেজে গিয়ে মেডিকেল কলেজে পড়াশোনা, এবং সেখান থেকে একটা নাটকের মাধ্যমে একজনের সঙ্গে আলাপ, এবং ওদের আমায় কাজ না করে এরকম একটা কথা, এবং তারপর খুব চেনা গল্প, সত্য বলি, কিন্তু গল্পটা আমার গল্প। কারণ এই কৃষ্ণেন্দু সত্যি সত্যি যখন মেডিকেল করতে ঢুকে, তখন একটা নাটক হয় বিবাহ বিভ্রাট বলে। নাটকে আমার তখনকার যে গিন্নি, মানে এখন যে গিন্নি আছে, তখন পাঠ করতে, এবং ওখানে একটা ডায়লগ ছিল যে মামা এসে পিসিকে জড়িয়ে ধরবে। তো উনি গিয়ে আমার গিন্নি গিয়ে স্যারকে জড়িয়েছেন, গিয়ে ওদের আমার গায়ে হাত মারে, এবং ওই নাটক থেকেই আলাপের পর বন্ধুত্ব, এবং সেখান থেকে আসছে আমার গিন্নি। তো এই পুরো জীবনটাই আমার সপ্তমী। ছোটবেলায় টিচাররা আমাদেরকে জিজ্ঞেস করতো যে বাবা মা কি উত্তম কুমারের সপ্তমী থেকে নাম রেখেছিল, কিন্তু তখনও কোনোদিন সপ্তমী দেখা হয়ে ওঠেনি। তারপর থেকে উত্তম বাবুর সাথে আমি কি বলবো, আমি জড়িত, এবং দীর্ঘদিনের কি বলবো জ্ঞান তো বটে। এবং নিচের যে ছবি করেছিলাম জওয়ানয় জীবন ভানুবাবু, ছবি করতে গিয়ে ভানুবাবুর জীবন নিয়ে আমি পড়াশোনা করতে হয়, এবং সেখান থেকে উত্তম বাবুকে আবার নতুন ভাবে চিনি, কারণ দুজনের মধ্যে একটা দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। তো এই জার্নির ফলে আমার বাড়িতে অরিজিনাল শুধু সপ্তমী পোস্টারকে কালেক্ট করে রাখতে পেরেছি। তো পুরো জীবনটাই উত্তম নয়। এবং আমার মানে মায়ের বাবা যিনি ছিলেন, তিনি উত্তম বাবুর সাথে কাজ করেছেন, এবং দীর্ঘদিনের বন্ধুও ছিলেন একটা সময়, কাজ করেছেন। তো এই কোথাও না কোথাও একটা গান রয়েছে আপনি, এবং তার জন্য আজকে দৌড়ে আসা কলকাতা থেকে অনেক ধন্যবাদ। সম্রাটকে অনেক ধন্যবাদ, এবং সবাইকে বলবো সম্রাটের জন্য একটা জবাবদারি। কারণ আমি অনেকদিন ধরে জানি কি অক্লান্ত পরিশ্রম হচ্ছে, কতদিন ধরে প্ল্যানিং করছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, এবং সবাইকে জানান এত ভালো একটা উদ্যোগকে সবাইকে এসে দেখে, একটু বলতেই ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। আমাদের প্রাথমিক এই উদ্বোধনী পর্ব শেষ হলো। আপনারা অনুগ্রহ করে দেখুন প্রদর্শনীটা। আমাদের এখানে 7 তারিখে এখানে একটা বিকেল 4টে থেকে 5টা একটা কুইজ হবে, উত্তর কুমারের উপর উত্তর কুইজ। আপনারা আসবেন 7 তারিখ শেষ দিনে, এবং আরো অনেক কিছু হবে। আজকে এইটুকুই। অশেষ ধন্যবাদ আপনাদের জানাই। ধন্যবাদ। এরকম একটা কাজ যে করা যায়, আমার নিজের ধারণা, এই ধরনের কালেকশন এত বছর বাদে অনুষ্ঠান এই কালেকশন করা অসম্ভব ডেডিকেশন নিয়ে কাজটা করা হয়েছে। এবং আমি খালি একটা কথাই বলবো, সবাইকে বলবো, আমি এখন টুম্পাকেও বলে এলাম যে আজকে থেকে না আমাদের প্রচুর ফেসবুকে প্রচারটা করা, ফেসবুকে এখন আমাদের কাগজে দিয়ে করা সম্ভব না। ফেসবুকে আমরা হাজার হাজার যদি শেয়ার করতে পারি, তাহলে কিন্তু এখানে 5 দিন লোকে আসবে, এত মানুষ ওনার
মানে সেই অর্থে ভক্ত আছে, তারা প্রত্যেকে আসবে, খালি খবরটা শুধু পাঠাবো, এইটা আমরা আজ থেকে শুরু করছি, আরো 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 এখানে যে আজকে অনুষ্ঠানটা হচ্ছে, আজকে আমাদের কাছে বাংলা চলচ্চিত্র উত্তম কুমার মানে সর্বশ্রেষ্ঠ। আপনার মতো ভারতীয় চলচ্চিত্র ওনার অবদান আরো বড়। ভারতীয় চলচ্চিত্র সত্যি বলতে কি উনি সেইভাবে কিছু করে দেখাবার ওনাকে সুযোগ করে দেওয়া হয়নি, পদে পদে উনি বাধা করেছেন, কিন্তু যতটুকু আমি জানি। যাই হোক, উনি যে পদে করেছেন আপনার প্রিয় ছবি একটা ছবি বলা সবচেয়ে মানে চূড়ায় রাখবেন দেখলাম অবাক হয়ে গেল, এরকম করা যায়। আর সেদিক থেকে বললে একটা নাম তো চলেই আসে, যেটা বাদ দিয়ে বাকি কথাগুলো বলা হয়, সেটা হলো নায়ক ছবি। নায়কটাকে বাদ দিয়ে বাকি যদি কথাগুলো বলে তাহলে সেখানে অনেকগুলো আসে, অবশ্যই যদুবংশ আসে, ভবিষ্যৎটা এরকম আরো অনেক। আর আমাদের ছোটবেলায় যেগুলো রোমান্টিক ছবি, যেগুলো তার মধ্যে সবগুলো তো তখন আমাদের একেবারে সেই, তারপরে সেই চাওয়া পাওয়ার আমাদের একরকম সেই ওই যে ইয়ো ইয়ো বলতো লাট্টু, একদিকে সুচিত্রার ছবি একদিকে উৎসবের ছবি, এরকম করে নিয়ে আমরা এরকম মানে তখন ক্রেজ গুলো এইবার লেভেলে ছিল না, কিন্তু তার মধ্যে যতটুকু একটা অদ্ভুত এই ক্রেজটা কিন্তু খুব সাধারণ একটা। দেখো, প্রথম ছবি যেটা 74.5 আমরা দেখেছি, তখন একজন ক্যাবলা মানুষ মনে হয়েছে, সেই লোকটা উনি কিন্তু সারা জীবন ধরে শিখেছে, এটা একটা মনে রাখতে হবে। নিজেকে আস্তে 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 কোথা থেকে কোথাও নিয়ে যেতে হয়, সেটা কিন্তু কিভাবে নিজেকে প্যারিশ করতে হয় সেইটা কিন্তু এবং একটা কথা যেটা উঠে আসছে যে আমি প্রথমে যেটা বললাম যে আমার ঠাকমাও ফ্যান ছিলেন আর আমার নাতিও ফ্যান, মানে কটা জেনারেশন কভার করছে হয়ে গেল, দেখা যাবে উনি আমাদের মধ্যে অমর হয়ে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবার মহানায়ক উত্তম কুমারের অনুষ্ঠানে এটা মানে প্রদর্শনী দেখবো বলে, অবশ্যই ব্যবহৃত জিনিস দেখবো বলে আজকে আবার এলাম। আচ্ছা, মানে এই যে এত একটা উদ্যোগ তার জন্মশতবর্ষ উপলক্ষে, তো আপনার কেমন লাগছে এটা? মানে আপনার প্রিয় নায়ক নিশ্চয়ই উত্তম কুমার, তো আপনার নায়ককে এত বছর পরে দেখে এরকম ভাবে দেখে কেমন লাগছে? মানে গায়ে কাঁথা দিচ্ছে। আর আপনার উনি যে উনি উত্তম কুমার 80-তে চলে গেছেন আর আমি 81-তে পৃথিবীতে এসেছি, তো আমি বলি যে আমি হাতে এসেছি কারণ ছোটবেলা থেকে আমার মানে এতটা টান ওনার প্রতি। মানে আপনি যখন জন্মেছেন তখন উত্তম কুমার ছিলেন না, তাও আপনার তার প্রতি ভালোবাসা, এটা দেখে অনেক খুবই ভালো লাগছে। তো আপনি কি মানে এই প্রজন্মের মানুষের মধ্যে কতটা রয়ে আছেন উত্তম কুমার? তাই আমার ছেলে পেলে তো সেরকম ভাবে উত্তম কুমার, যে কারণ ওরা তো সেভাবে পায় না, না দেখতে পায় না সেই সাদা কালো ছবিগুলো দেখে, যেগুলো দেখে আমরা বড় হয়েছি। আসলে এখন রঙিন যুগে সাদা কালো দেখে কার্টুন দেখে বড় হয়েছে, আমরা তো আর কার্টুন দেখে বড় হইনি, আমরা মানুষ দেখে বড় হয়েছি। আপনার কি মতামত, যদি আজকে যে কালার যে ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার গুলো রয়েছে সেগুলো যদি কালার করা হয় তাহলে কি প্রজন্ম দেখবে? নতুন প্রজন্ম তাও দেখবে না, চিনেই না, চেনেন না। গল্পগুলো তো সুন্দর। হ্যাঁ, এবার ওদেরকে সেই জায়গায় যে ঢোকানোর জন্য মানে যেটা সেইটা করাটা খুব টাফ হয়ে দাঁড়িয়েছে। ওদের এন্টারটেনমেন্ট এত বেশি, তো একটা বই পড়ানোর ক্ষেত্রেই ওদের সেটা কতটা চাপ হয় যে একটা সময় লাগে আমাকে পড়ে শোনাতে হয়,
তুমি দেখো, তুমি বসে কি যে এতে পাচ্ছ এই টাইপের প্রশ্ন আমি যদি এখনো দেখছি। আমি কিছুদিন আগে রণতীর্থ হিন্দার এই কুমারের যে ওটা দেখে সেই বসে বসে আমি কাঁদছি, মানে এত বছর পর। আপনার প্রিয় সিনেমা, আপনার প্রিয় সিনেমা, আপনার প্রিয় নায়কের অভিনেতা? আমার তোমারই প্রিয় সব থেকে, সবটাই ভালো লাগে, সবই ভালো লাগে। ওনার শেষ অভিনীত ছবির নাম যদি একটু বলতেন। অভিনীত সুন্দরী, আর যেটা করতে করতে চলে গেলেন সিঁড়ি দিয়ে পড়ে। মানে কেমন লাগলো আপনার এসে? পুরো প্রত্যেকটা ভক্তের কোনো পুণ্যস্থান দর্শন করার পর যে অনুভূতিটা হয়, আমি এখনই বলছিলাম যে আমি মনে হচ্ছে পুণ্য করছি। আমি এত সুন্দর জিনিসপত্র, এত কালেকশন একসঙ্গে এক জায়গায় দেখতে পাচ্ছি। আলাদা মুহূর্ত তো ক্রিয়েট হয়েছে, আবার নস্টালজিয়াও লাগছে ভীষণ ভাবে। মানে আবার সেই ফিরে ফিরে সিনেমাগুলোর প্রেমগুলো যেন চোখের সামনে ভাসছে। আর মানে আপনি তো নিশ্চয়ই ছোট পর্দায় দেখেছেন উত্তম কুমারকে, তো আজকে এইখানে এইভাবে দেখে মানে এত রকম পোস্টার, এত রকম এক্সপ্রেশনের সাথে ওনাকে দেখতে পেয়ে কেমন লাগছে? আমার কিন্তু এটা একটা চাহিদা আছে যে উত্তম বাবুর ছবি যদি আবার করে রিলিজ করে আমাদের বড় পর্দায় দেখানো যেত। আমরা তো ছোট টিভি, তারপর সাদা কালো টিভিতে দেখেছি, আরো ভাবে বড় স্ক্রিনে যদি দেখতে পেতাম। কিন্তু ঠিক আছে, সেটা একটা ভবিষ্যতের কল্পনা। কিন্তু এতগুলো পোস্টার একসঙ্গে, মানে আমার কি হচ্ছে বলতো, এই চরিত্রগুলো জীবন্ত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আচ্ছা এই প্রেমটা, মানে হঠাৎ করে মনে হচ্ছে কথা বলে উঠবেন উনি, হঠাৎ করে হেসে উঠবেন, হঠাৎ করে তাকাবেন। তো একটা আলাদা অনুভূতি, এটা মানে ভীষণ ইমোশনাল একটা অনুভূতি। এই কথাটা আপনি বললেন, আমার তখনই মনে পড়লো, মানে কিছুদিন মানে আগেও আমরা দেখেছি যে হীরক রাজার দেশেও যেটা ছিল যে আগে ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, পরে কালার করা হয়। তো এরকম মানে আপনার মনে কি এটা মানে দাবি আসে না যে উত্তম কুমারের সিনেমাগুলো যদি কালার করে দেখানো হতো? কিছু কিছু ছবি তো কালারেই দেখেছি আমরা, কিন্তু হ্যাঁ, যদি কিছু কিছু ছবি যেগুলো আমরা সাদা কালো, তখন এই টেকনোলজি গুলো ছিল না। অনেক সময় আমরা যখন ফিরে ফিরে ছবিগুলো দেখি, দেখবে নয়েজ থাকে অনেকগুলো, আমরা শুনতে পারি না সংলাপ। ওইগুলোকে কারেকশন করে যদি আবার আমাদের দর্শকদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে বলতো, এই যে জেনারেশনটা এখন যাচ্ছে, তারা একটা অদ্ভুত খাজানা পাবে তাদের হাতে। কারণ এখন তো অনেক উন্নত হয়েছে প্রযুক্তি, এআই এসেছে, আশা করি সেটা করা সম্ভব হবে। বাবার এটা করা উচিত, কারণ অনেক সংলাপ আমাদের মানে বুঝতে অসুবিধা হয়, যেগুলো পুরোনো ইউটিউবে দেখে আমরা যেগুলো দেখি। কারণ সবসময় তো সব চ্যানেলে সব ছবিগুলো দেয় না, আর আমরাও সবসময় ব্যস্ততার খাতিরে ওই সময়টাই গিয়ে নির্ধারিত সময় দেখতে পারি না। তো এটা সত্যি প্রত্যেকটা বাঙালি হিসেবে আমি দাবিটা রাখলাম যে এটা করা হোক। আর শেষ প্রশ্ন একটা করব, যে যদি কোনো গল্পের বই বা কোনো উপন্যাস পড়েছেন, সেখানে চরিত্রে আপনি কল্পনা করছেন উত্তম কুমারকে, সেই চরিত্রটা কি এবং সেই গল্পটির নাম কি? আমি একটা নিজের গল্পের জন্য আমি কল্পনা করি, কারণ দাদা ঠাকুরের ছবি অনেকদিন আগে হয়েছিল। দাদা ঠাকুরকে নিয়ে আবার আমার কিছু বানানোর প্রচন্ড ভাবে ইচ্ছে, এবং ওখানে দাদা ঠাকুর যদি উনি এখনো বেঁচে থাকতেন আমাদের সময়, এবং আমাদের ওই এজটা যদি উনি থাকতেন, তাহলে আমি নিশ্চয়ই দাদা ঠাকুরের চরিত্রের জন্য ওনাকে গিয়ে একবার রিকোয়েস্ট করে দেখতে চাইতাম। আমার মাঝে মধ্যে মনে হয় টাইম মেশিনে করে চলে যায়, নিয়ে এই চরিত্রটা আপনি একটু করবেন, দুঃসাহসের মধ্যে একটা স্বপ্ন দেখার মতো মনে হয়। কিন্তু ওনার কাছে একটা চরিত্রটা, উনি যেই চরিত্রটা হাত রাখবেন না, মানে হয় না যে ওই চরিত্রটা একটা আলাদা মাত্রা পেয়ে যাবে, তো তুমি যেই চরিত্রই ওনাকে দেবেন, আমার মনে হয় উনি একটা জাদু ক্রিয়েট করে, একটা ম্যাজিক ক্রিয়েট করে বেরিয়ে যাবেন। ওই অরাটাই ওটা, মানে উনি প্রচন্ডই ভার্সেটাইল, একটা যে কোনো চরিত্র করতে পারতেন, যে কোনো চরিত্র। কারণ বাঙালি হিসেবে অ্যান্টনি ফিরিঙ্গি, এখন তুমি যত অ্যান্টনি ফিরিঙ্গি যতবার হোক না কেন, তুমি নিজে ভাবো যে তুমি উত্তম কুমার থেকে বেরোতে পারবে কিনা। আমি তো পারবো না। তো আমার মনে হয় এইটাই ম্যাজিক, এটাই বাংলা সিনেমার ম্যাজিক, আর এবং এটাই আমাদের গর্বের জায়গা যে আমাদের কাছে উত্তম কুমার আছেন। মানে আমাদের চোখে এখন নতুন একটা লুক সেট হয়েছে, মানে একটা লুক তো রয়েছে যে বাঙালি বাবু যেটা বলে, সেটাতে আমরা উত্তম কুমারের লুকটাকে দেখি। আরেকটা লুক নতুন এসছে যে টল, ডার্ক এন্ড হ্যান্ডসাম, আর মানে গালে বেশ দাড়ি ধাড়ি ভরতে হবে, কিন্তু ওরকম লোকে কিন্তু আমরা কখনো মানে উত্তম কুমারকে ভাবিনি, বা ওইটার সাথে হয়তো কোনোভাবেই তুলনা করা যায় না, ভাবিনি। মানে আমরা যখন যেই সময়ের ছবিগুলো এখন দেখি, সেই সময়ে এত তো লুক সেট, ডিজাইনার এন্ড প্রস্থেটিক এগুলো ছিল না। কিন্তু এখন ভাবো, উনি প্রস্থেটিকে কাজ করছেন,
এই সময় এসে মানে এরকম করে দেওয়া যায় না যে সব ওলট পালট করে এখন ওনাকে কোনো রকম ভাবে নিয়ে এসে আমাদের যত ডিজায়ার বাঙালি সেটা যদি ওনার উপর চাপিয়ে দেওয়া হয়, আমার মনে হয় উনি একা হাতে আমাদের বাংলা সিনেমার ভার নিয়ে নেওয়ার জন্য মানে যথেষ্ট, আর কাউকে লাগবে না। তবে এটা ঠিক যে আজকে যদি কাউকে মানে প্রস্থেটিক মেকআপ করে উত্তম কুমারের মতো বানানো হয়, কিন্তু অভিনয় তো তিনি পারবেন না, ওই আত্মাটা তো থাকবে না। তো আমি বলছি যে এই টেকনোলজি গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আর উনিও অ্যাভেলেবেল, এই কম্বিনেশনটা কি ম্যাজিক্যাল হতো একবার ভাবো। তাহলে তো একটা আলাদাই জিনিস সৃষ্টি করবে। হ্যাঁ, আলাদাই সৃষ্টি হতে, কারণ এখনো দেখবে মানে ওনার ছবিটা পড়ানো হয়, তাহলে আমরা ওই সময় গিয়ে উনি এইগুলো দিয়েছেন। এখন এত সাউন্ড, এত টেকনোলজি, সেখানে উত্তম বাবু দাঁড়িয়ে, এবং আমরা কি ম্যাজিক্যাল জিনিস, কি ম্যাজিক্যাল ফ্রেম পেতাম বাঙালি দর্শকরা, এটা আমাদের ওই কল্পনাতীত একটা স্বপ্নের মতো একটা অধ্যায়। আর একটা মানে শেষ কথা, যে কিছুদিন আগেই মানে কিছু বছর আগেই আমাদের একটা ছবি রিলিজ করেছিল সৃজিত মুখার্জি পরিচালিত, যেখানে আমরা উত্তম বাবুকে আবার ফিরে পেয়েছিলাম, তারই পুরোনো সিনেমার ক্লিপিং গুলো জুড়ে জুড়ে। তো ওটা কি দেখা হয়েছে, কেমন লেগেছে? ওটা দেখা হয়েছে, ওটা অবশ্যই মানে অনেকগুলো পুরোনো স্মৃতি আমাদের আবার মানে হয় না, নাড়া দিয়ে গেছে মনকে। আর সত্যি ওইখান থেকে হয়তো আবার ওই ব্যাপারটা এসেছে যে যদি সত্যিও নাকি ওরকম ভাবে ফিরিয়ে নেওয়া যেত, তাহলে কি, যেমন জমানায় জীবন্ত ভানুতে আমরা আবার ভানু বন্দ্যোপাধ্যায়কে ফেরত পেয়েছি, এরকম ভাবে বাঙালি প্রত্যেক মুহূর্তে উত্তম বাবুকে ফেরত চায়। মানে উনি প্রত্যেকটা কণায় কণায় ইনস্টিটিউশন করে দিয়ে গেছেন, আমরা তাদের উত্তরসূরি, কিন্তু আমরা তাকে তো পাচ্ছি না। ওই ছবিটি অনেক মানে তার সময়ে যারা মানে আমার দিদারা, আমার মারা, ওনারা যখন গিয়ে দেখেছেন ওনাদের চোখে জল দেখেছি, কারণ ওনারা না হারিয়ে গেছেন যে আমরা কি এখন উত্তম বাবুকে পাবো। মানে হল থেকে বেরিয়ে কি উনি মাইকের সামনে গিয়ে ইন্টারভিউটা দেবেন? না, বেসিক্যালি আমার মা উত্তম বাবুর ফ্যান, তো উনি যখন প্রথম শুনলেন যে এরকম একটা ব্যাপার ঘটছে, প্রথমে মানে উনি এটাই বিশ্বাস করে নিয়েছিল হয়তো উত্তম কুমার এসেছেন, সে অভিনয় করেছে। পরবর্তীতে সেটা দেখে আর কি ওনার এটা কি করে সম্ভব, তাহলে কি আগে কোনো মানে করে রেখেছিল অ্যাক্টিং যেটা এখন প্রকাশ পাচ্ছিল না, ওইটা পুরোনো ক্লিপিংস গুলোকে কেটে বানানো হয়েছে, টেকনোলজিটা ওটাই। তাহলে এই সুপ্ত বাসনাটা প্রত্যেকটা বাঙালির মনের কোণে, যে ওনাকে ফিরে দেখা, ফিরে পাওয়া, 100 বারের মধ্যে একবারের জন্য যেন ফিরে পাওয়া। তাই জন্য তো আবার যদি ওই টেকনোলজি গুলো দিয়ে সাউন্ড গুলোকে ক্লিয়ার করে, ছবিগুলোকে ক্লিয়ার করে আমাদের কাছে আবার যদি ফিরে ফিরে আসে, তুমি দেখবে এই যে হলে এত ক্রাইসিস, দর্শক নিয়ে এত ক্রাইসিস, এত প্রবলেম, চুটকি দিয়ে না উনি জাস্ট সলভ করে দিচ্ছেন। হলে তুমি দেখবে হল যদি ভর্তি না হয়, উনি একাই দায়িত্ব নিয়ে নিতে পারেন পুরো বাংলা সিনেমা জগতের। এই ক্ষমতাটা মানে এতটাই অরা ওনার। তো এইটা ভাবলে মানে আমার মানে আমি কেন, প্রত্যেকটা আপামর জনসাধারণ, প্রত্যেকটা বাঙালি, ইভেন নন বেঙ্গলিরাও ততটাই খুশি হবে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমি তো এই যে উদ্যোগটা হবে কালেকশন আমারও আছে, সব অসাধারণ। এটা তো বিখ্যাত বিরাট বাংলা কি হবে আপনার নামকরণ হয়েছে মানে উত্তম বাবু সিনেমা। আপনার কাছে তারপরে হৃদয় হয়, তারপরে 4.5 যাই হোক তাই করুন, এই আমার কাছে আমি তো এর মধ্যেই আমি যত পুরোনো ছবি আছে ভানুবাবু কাজ কাছে, তো আমার ছবি ভালো লাগে, এই ছবি বাঙালিয়া না, এবং সেটা অন্য কোনো ভাষায় হতে পারে, সেটা দেখতেও ভালো লাগে দেখতে। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে উত্তম বাবুকে নিয়ে একটা সিনেমা হচ্ছে, আমরা বিভিন্ন ছবি ক্লিপগুলোকে জুড়ে জুড়ে একটা সিনেমা প্রকাশ পাবো।
এটা সম্পর্কে আপনার এই উদ্যোগটা তো খুবই ভালো, কারণ এরকমভাবে এর আগে কেউ কখনো ভাবেনি সুজিতদা যেটা বলছে, এরকমভাবে সত্যি উত্তমবাবুর সাথে এই সময়কার যে একটা মিলন, কোথাও না কোথাও আমরাও দায়বদ্ধ যে আমাদের জেনারেশন, পরের যারা জেনারেশন, যারা উত্তমবাবু অনেক পরে জন্য তাদের এই বার্তাটা দেওয়া, এদের ছবি দেখা দরকার, বাপ তো ছিল তার বাপ। হ্যাঁ কোথা থেকে আসছে? আমি অ্যাকচুয়ালি বাংলালাইভ.com মানে এখানে এদের যে প্রতিষ্ঠানের মিডিয়া পার্টনার, আচ্ছা তারই প্রতিনিধিত্ব করছি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মানে এখানে আয়োজকদের মধ্যেই আছেন তাহলে ধরে নিচ্ছি। আয়োজক ঠিক বলবো না, কিন্তু কিছুটা বলতে পারো, সহযোগী হিসেবে রয়েছে। কেমন লাগছে? আর এইখানে যে সহযোগিতা করতে পারবেন এই কথাটা যেদিন শুনলেন সেদিন কেমন লাগছে? সহযোগিতা করতে পারবো বলে শুধু আমার মানে সংস্থা করছে, কিন্তু আমি যে মানে রিপ্রেজেন্ট করছি এটা শুনেই আমার খুব ভালো লেগেছিল। এবং মানে এইরকম একজন মানুষকে নিয়ে আজ এবং এইরকম ভাবে মানে আমি তো এসে এখানে কিন্তু অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর এখানে তো প্রায় প্রত্যেকটি সিনেমার পোস্টারই মনে হয় রয়েছে, হিন্দিও। তো মানে আপনার কেমন লাগছে, মানে একরকম ভাবে উত্তম কুমারকে দেখেছেন ছোট মানে বড় পর্দায় ছোট পর্দায় যেভাবেই হোক, বা বাড়িতে সিনেমা দেখেছেন অথবা হলে গিয়ে দেখেছেন কিনা আমি বলতে পারবো না, আর এইখানে এসে এরকম ভাবে অন্যরকম ভাবে দেখে কেমন লাগছে? এটা না একটা অন্যরকম ফিলিংস আর কি, এটা অন্য জগৎ, অন্য একটা জগৎ, একসঙ্গে তার সব কাজ আজকে তো মানে একটা মহাসাগর প্র্যাকটিক্যালি বলা যেতে পারে। কোনটা ছেড়ে কোনটা নিয়ে আলোচনা করা যায় সেটাই হচ্ছে আসল ব্যাপার। এখানে কোনটা যে প্রিয় কোনটা বেস্ট এটা বলা খুব ডিফিকাল্ট। তো আপনার চোখে কোনটা প্রিয়? আমার চোখে সেই হিসাবে মানে যেটা আপনি বেশি রিলেট করতে পারছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে মানে উত্তম কুমারের ছবি নায়কটা আমি বললাম, কিন্তু আরো আছে, কিন্তু যাই হোক ওটা আপনার জীবনের জন্য আপনার মানে অনেক কিছুর জন্য তোমার ওই টাকার পাহাড়ের ওইগুলো মাঝে মাঝে আমি মনে পড়ে আমার, এটাই হচ্ছে বড় কথা। অন্যান্য ছবি তো আছে অবশ্যই। আজকের যুগে উত্তম কুমারের এই সিনেমা কতটা প্রভাব ফেলে নতুন প্রজন্মের উপর? হ্যাঁ, নতুন প্রজন্ম অনেকটাই ভালো করে জানে না, মানে আমি হচ্ছে আমার ছেলেই জানে সেটা মানে সন্দেহ। আমাদের উচিত হচ্ছে তাদের কাছে এই প্রজন্মের কাছে আরো বেশি করে কিন্তু শুধুমাত্র যে শিল্পী তা না, মানে সম্পূর্ণ বাঙালি, একজন মনে প্রাণে বাঙালি, সম্পূর্ণরূপে বাঙালি। ওনার সব কিছু, ওনার মানে বাংলার প্রতি যে ভালোবাসা, মানে বাংলার প্রতি আমি বলছি মানে বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা সবটা মিলিয়ে বলছি, এটা নতুন প্রজন্মের কাছে একটা মানে এক্সাম্পল হওয়া উচিত। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। কেমন লাগছে আজকে এসে? মানে এসে মনে হচ্ছে যে ভালোই করেছে। প্রথম ভাবলাম না যাবো না, আমি তো চিনি না এদের, কারণ শিল্পী সংসদ থেকে বারবার সাগরদা ফোন করছে কখন আসছো না, আমি ভাবলাম যাচ্ছি যখন মহাজাতি সম্মেলনে তাহলে একটু ঘুরে যাই, অন্তত একবার দেখা করে ভদ্রলোক এত করে বারবার ফোন করে বলছে ঠিক আছে। ভালো লাগছে ঠিক কালেকশন, আর কি মানে আমি ভাবতেই পারছি না এ করেছি। আমি বললাম এই নস্টালজিক হয়ে যাচ্ছে, এই উত্তরদ, এই নবকল্লোল, এই সব দেখছি যেটা আমরা দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি। তাছাড়া সবথেকে আনন্দের আরো উত্তম কুমারের সেট আবার একটা মানে 100 বছর পরেও প্রত্যেকের মধ্যে তার জন্মদিন বা মৃত্যুদিন থাকে। এটা আমার মনে হয় চাকরি আমাদের দাদা উত্তম কুমার, আর কিছু বলে।
প্রথমে মানে আপনি তো আমরা আজকে জানলামই আপনি সুলেখা কালীর কণ্ঠকার, এবং আজকে এই অনুষ্ঠানে এসে আপনার প্রথমত আপনার একটা কি বলবো কৃতিত্ব রয়েছে, অনুষ্ঠানে আপনার একটা অংশদান রয়েছে। আপনি আপনার কালীর মধ্যে দিয়ে আপনি কিন্তু উত্তমকে শ্রদ্ধা জানিয়েছেন। তো এই সমস্তটার পিছনে এই যে একটা আয়োজন, এটাতে আপনাকে কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল? চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আমি যে পাঠটা করেছি, যে অংশটা ক্ষুদ্র অংশ, একটা কালি তৈরি করেছি। তো কালিটা তৈরি করা আমার অসুবিধা ছিল না, কালিটার প্যাকেট তৈরি করতে গিয়ে আমার ভাবতে হয়েছে। এবং সব জায়গায় তো ছবি পাওয়া যাচ্ছে, ছবি থেকে ছবিটা না দিয়ে অন্য কোনোভাবে যদি দেওয়া হয়, অন্য কোনো আঙুলকে যদি দেওয়া হয়, এটাই আমার প্রথম চিন্তা ছিল। ছবিকে আমি অন্যরকম ভাবে কায়দা করে চেঞ্জ করতে পারতাম, সেটা পছন্দ হচ্ছিল না। আলটিমেটলি আমরা যেটা করলাম সেটা হচ্ছে কলকাতারই গুণী ছেলে পার্থ মুখার্জি নাম, সে কফি দিয়ে ছবি আঁকে। ও আমাকে দুটো ছবি দেয়, হ্যাঁ এটা একটা ছবি আর এটা আর একটা ছবি। এই ছবিগুলো তখন আমরা এই কায়দাটাকে প্যাকেজিংটাকে ডিজাইন করি। কতদিন সময় পেয়েছিলেন এটা প্যাকেজিং এর জন্য? কালি তৈরি করতে সময় লাগবে, প্যাকেজিং ফাইনালাইজ করতে প্রায় 2 থেকে 2.5 মাস তো বেশি। মানে আমি এটা ডিসাইড করা হতো, ডিসাইড করার আগের পার্টটা দিলে অনেক বেশি, যখন আমার পছন্দ হচ্ছে। মানে অনেক আগে থেকেই জানতেন যে এরকম একটা অনুষ্ঠানে আপনি? হ্যাঁ, কলকাতা কতকালের সঙ্গে আমি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যুক্ত। যে দারুণেন্দু যে প্রচেষ্টা গুলো করেন এবং প্রত্যেকটা এখানে দেখেই বুঝতে পারছেন সেটা একটা অন্যরকম একটা সংগ্রহশালা। তো সেটা ওদের সঙ্গে আমাদের যে অনুষ্ঠান যাই সবসময় আমি ডাইরেক্টলি পরিশোধ করছি তা না, কিন্তু আমি ওদের সঙ্গে সবসময় চেষ্টা করি। আজকের বিষয় অনুযায়ী কেন আজকে ভিড় দেখে বুঝতে পারছেন না কেন এই অ্যাপিলটা কারণ এই অ্যাপিলটা কোনো স্টারে এইরকম অ্যাপিল বাঙালি বলে গেছে। আপনি পৃথিবী দেখুন এইরকম একটা অ্যাপিল আজকের দিন মানুষের কাছে, আজকের দিনে কিন্তু স্টেশনের ঘরে সিনেমা হলে অনেক লোকই দেখার জন্য তো এটার একটা ব্যাপার আছে, মানে এটা কেমিস্ট্রি বোঝা যায় অসাধারণ একটা। আপনি ছবিগুলো যদি দেখেন, হাসিটা যদি দেখেন, টাকা নোটা, কথা বলা স্টাইল, এত বছর আগেকার ছবি তাও সেটাও কথা বলছে, তাও মনে হচ্ছে কথা মানে ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এখানে উত্তম কুমারের উপরেই সংগ্রহ। উত্তম কুমারের যে কটা সিনেমা করেছেন প্রত্যেক কথা তার বুকলেট, লবি কার্ড, পোস্টার, তার যে সিনেমার বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন যে যে সিনেমা হলে সিনেমাগুলো বেরিয়েছিল সেই সিনেমা হলগুলোর টিকিট, ওনার উপর যত পত্রিকা বেরিয়েছে, ওনার হাতে লেখা চিঠি, চিত্রনাট্য সব রয়েছে। চ্যালেঞ্জ তো থাকে, প্রত্যেকটা জিনিস চ্যালেঞ্জ থাকে। প্রথম কথা হচ্ছে যে এই জিনিস আমাদের সঙ্গে কলকাতার বিখ্যাত সংগ্রাহকরা আছেন, এই সংগ্রাহকদের কাছে যে যে জিনিস আছে আপনারা মানে ভাবতে পারবেন না কি জিনিস আছে। আমাদের আগামী অক্টোবর মাসে স্বাধীনতা সংগ্রামের উপর একটা এক্সিবিশন হবে, সেটাতে আপনারা আসুন, দেখুন কী ধরনের কাজ হচ্ছে। ভালো লাগছে এরকম একটা কালেকশন দেখতে পাবো। আমরা তো যারা সময় এই যে পোস্টার লবি
তার লবি বোর্ড যা তার ছবির কোনো দিনে সেই কোনো একটা না ঘুরে ঘুরে টাচ করছে বলেছে এবং বিরাজ করছে ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে যেটা আমরা এই ফেস এত বছর হয়ে গেছে একটা মানুষ আমাদের বাঙালিরাই মনে পারে এরকম একটা মানুষকে নিয়ে এইরকমভাবে কোথায় রেখে কারণ এই ভালোবাসা কোনোদিন আমাদের কম হবে না খুব ভালো লাগছে বেরিয়ে আসে তাছাড়া যাওয়া পড়া অ্যান্টনি তিনি নিজেকে ব্যবহার করেছেন তাছাড়া নায়ক এক কথায় বলতে গেলে নায়ক খুবই মাথায় আসে কারণ নায়ক এতবার হিট করেছে এবং যেহেতু আমি নিজেও অভিনয় স্টুডেন্ট আমাদের নায়ক দেখতে বলা হতো যে নায়ক একটা কমপ্লিট ছবি সেখানে ছবি মেকিং থেকে আরম্ভ করে অভিনয় সবটাই তার ক্লাস হয়ে যায় এই ছবিগুলো সবসময় মনে আছে থাকবেও হবে মানে রিমেক করছে মানে পুরোনো ছবি ওরা ও যেমন রিসেন্টলি নায়ক রিলিজ করেছিল আমি আমার তরফ থেকে দেখুন আমি তো একজনের বাড়িতে আমার মেয়ে আছে আমি তো গার্জিয়ান আমাদের কাজ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো দিকগুলো দেখানো সেই ছবিগুলোকে দেখানো যেগুলো আমরা দেখে বড় হয়েছি বা যেগুলোর একটা কিছু কোয়ালিটি আছে একটা কিছু বেস আছে এবং উত্তমবাবুর এই যে নায়ক আবার রিলিজ করলো আমার তো মনে হয় খুব ভালো উদ্যোগ এই ধরনের আরও ছবি আরও মাস্টার ক্লাস ছবি যেগুলো সেই ছবিগুলোকে যদি আবার আমরা তুলে ধরি এবং এই সময়ের জেনারেশনকে সেগুলো দেখাই তাহলে তাদেরই লাভ হবে আগে তাদেরই ভালো। আমাদের পরিচয়টা অনেকটা ট্রেনের একটা কম্পার্টমেন্টে একসঙ্গে কিছুটা পথ চলার মতো আলাপ হলো পরিচয় হলো একটা মায়া মমতা তারপর স্টেশনটি এলে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ ভালোই হলো কি বলো যেটুকু আপনার কাছে পেলাম আমার কাছে একটা স্মৃতি সঞ্চয় হয়ে থাকবে তাই তোমাকে দেখবার জন্য যখন জনতা উদ্বেল হয়ে ওঠে গাড়ি ঘোড়া ট্রাম বাস বন্ধ করে দেয় পথে অবরোধ সৃষ্টি করে ভেবো না তারা কোনো মুহূর্তের খেলাওয়ালা অভিনেতাকে দেখতে চায় তারা পরোক্ষে দেখতে চায় সেই মৃত্যুহীন মহান প্রণেতাকে যার করুণায় তোমার সমস্ত কৃতিত্ব যার জ্যোতিতে তোমার কান্তি কীর্তি স্মৃতি মেধা তোমার সমস্ত রসানুভূতি রসচেতনা তারা দেখতে চায় সেই মধুমোত্তম পুরুষোত্তমকে যার দানের তুমি অগাধ ভাণ্ডার যার অমৃতের তুমি বার্তাবহ যার তুমি উত্তম কুমার